হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকের দিনটা তো খুব ভালো ভালো খেয়ে তোমাদের কেটেই গেছে। আর সবাই ঠিক আছে তো? যাই হোক, বেশি বেশি করে এই গরমে জল খাও, রাতে খাবারটা একটু হালকা করে দাও। জানি ঘটনাটা যেতে যেতে তোমাদের খাওয়া হয়নি, কারণ 10:30টায় জামাই ষষ্ঠীর দিন এত তাড়াতাড়ি কেউ খায় না। যাই হোক, শুভ জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। এবার ঘটনায় ফিরি, আসছে বছর আবার হবে। তো চলো, আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে নাও। যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। ঘটনাটা ঘটে এক গ্রামীণ হসপিটালে। হ্যাঁ, ঘটনাটা আমার কাছে আসে বেশ কয়েক মাস আগে। যে বোনের সাথে ঘটনাটা ঘটে তার নিজের অভিজ্ঞতা আজকে আমি ঠিক বোনটির মতনই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বোনের নাম হচ্ছে রুক্মিণী সরকার। বোন জানায়, দিদিভাই আমার বাড়ি হাওড়া আন্দুলে। আমি যে গ্রামীণ হাসপাতালে গেছিলাম সেবা করতে, সেই হসপিটালের আমি নাম আর সেই গ্রামের নামটা আমি এখানে হাইটে রাখছি, রেখে আমি ঘটনাটা বলছি। আমরা অনেক কিছুই জানি না, কারণ আমাদেরকে কেউ বলেই না, আমরা জানবো কোথা দিয়ে? যারা ডক্টরস তারাও কিন্তু পজেস্ট হয়। আজকে যে রুক্মিণী বোনের ঘটনা বলছি, সে কিন্তু একজন লেডি ডক্টর, গাইনো। বলে, দিদিভাই আমি 2 মাস মতো কলকাতায় খুব নামি একটি হসপিটালে ছিলাম। তারপর আমাকে ওখান থেকে সুপার কোনো একটা কারণে ব্যক্তিগত আমাকে কিন্তু গ্রামীণ হসপিটালে আমাকে ট্রান্সফার করে দেয়। যেতেই হতো, চলে গেলাম। বাড়ি থেকে মা বাবা একটু বিরক্ত বোধ করলেন যে বাড়ি থেকে এত দূরে যাবার জন্য ডাক্তারি করতে, আমরা তো পড়াশোনা শেখাইনি। তখন আমি বললাম যে তারাও মানুষ, শহরে যারা থাকে তারাও মানুষ, তা আমি যদি গ্রামীণ মানুষদেরকে গিয়ে কিছুটা সহযোগিতা করতে পারি, যদি তাদের আমাকে প্রয়োজন বা আমি যদি তাদের মনের কথা বুঝতে পারি, তাদের যদি সেবা করতে পারি, নিজেকে আমি ধন্য বলে মনে করব। কারণ আমরা এটা জানি, যারা ডক্টরস আছে বেসিক্যালি তারা কিন্তু গ্রামীণ এলাকায় বা গ্রামীণ অঞ্চলে মফস্বলে যেতে চায় না। তারা কিন্তু শহরের নামি দামি বড় বড় যে হসপিটাল, নার্সিংহোম যেগুলো আছে সরকারি বেসরকারি, সেখানেই তারা কিন্তু থাকতে চায়। তো আমাদের রুক্মিণী বোন জানায় যে দিদি, আপনাকে যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটা আমার নিজেরই জীবনের। আমি কারোর অভিজ্ঞতা কিন্তু শেয়ার এখানে করছি না। আমার নিজের সাথেই ওই হসপিটালে অদ্ভুত 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 কিছু ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, এটা কিন্তু একদিনের ঘটনা না যে আমি একদিনের ঘটনা আমি পজেস্ট হই কিভাবে, আমি কিন্তু সেইটা বলতে পারবো। আগের ঘটনাগুলো মন দিয়ে শুনলেই তবে বুঝতে পারবে যে আমার সাথে কি হয়। আমাদের রুক্মিণী বোন জানায়, দিদিভাই আমি যখন সেই গ্রামীণ হসপিটালে যাই, হসপিটালটা বাইরে দিয়ে দেখলে ঢুকতে ইচ্ছা করবে না। চারপাশে কোনো রকম পরিষেবা নেই। জলের কলগুলো রীতিমতো জং ধরে গেছে। মনে হয় ওখানে যারা পেশেন্ট আসে কি না তাও কে জানে। মানে ফ্লোরগুলো যে আছে, মেঝে মেঝে যে আছে হসপিটালের, সেই হসপিটালের মেঝেগুলো রীতিমতো ধুলো, মনে হাত দিয়ে টানলে হাতের আঙুলগুলো কালো হয়ে চড় পড়ে যাবে, এমন ধুলো। ভালো করে বোঝাই যাচ্ছে যে পরিষ্কার করা হয় না। যে যার মতো ঢুকছে বেরোচ্ছে, কোনো ডিসিপ্লিন নেই। আমি যখন ওখানে যাই, অনেকেই আমাকে কিন্তু প্রথমে বুঝতে পারিনি। তো যতই না বুঝতে পারো, একটা শহরের আর গ্রামের একটা শরীরে জামা কাপড় পোশাকের একটা চমক থাকে। আমাকে ওখানে যিনি লেডি, একজন বয়স্কা সুপার আমার কাছে আসলেন, চশমাটা ঠিক নাবিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি হাওড়া আন্দোল থেকে এসছো ট্রান্সফার হয়ে?
তুমি কি রুক্মিণী? আমি তখন বললাম যে হ্যাঁ ম্যাডাম, আমি রুক্মিণী। তখন সে তার মতো করে আমাকে আপ্যায়ন করে। ওখানে 7জন আয়া আর নার্স মিলিয়ে 7জন রয়েছে। মানে ওখানে তো পেশেন্ট আসে কি না এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। মানে আমি কিছু বুঝতে পারছি না যে আমি একটা গ্রামীণ হসপিটালে এসছি, মানে হসপিটালে আদৌ কিছু পেশেন্ট আছে কি না আমি তাও তখন একদমই বুঝতে পারছি না। দীর্ঘ দীর্ঘ 30 মিনিট আমি সেই লেডি সুপারের সাথে কিছু কথোপকথন করি। হসপিটালের বিষয়ে নানা রকম কিছু জানতে চাই। গ্রামের মানুষদের কীরকম পরিষেবা দেওয়া হয়, সব কিছু মেডিসিন ওখানে আছে কি না। বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলোয় মূলত সাপের যে ইঞ্জেকশানগুলো থাকে সেগুলো আমাদের স্টোরে রাখাটা দরকার, সবসময় স্টকে থাকে, সেগুলো আছে কি না। তো দেখলাম না এইগুলো আছে, মোটামুটি চালানোর মতো জিনিস আছে। বুঝতে পারলাম যেখানে পেশেন্ট আসে না বলেই আছে, নাহলে যেই পরিমাণে জিনিস পায় এখানে এগুলো থাকার কথা একদমই না। যাই হোক, এবার আমাকে ঠিক ওই গ্রামীণ যে হসপিটাল তার পেছনে একটি ছোট্ট দোচালা, কি বলবো, একটা ছোট্ট ঘর আমাকে দেওয়া হলো যে দিদিমণি, ডাক্তার দিদিমণি আপনি এখানে থাকবেন। তড়িঘড়ি করে আমি থাকবো কি থাকবো না আমি কিছু বলার আগেই দেখলাম তড়িঘড়ি করে পুরো, মানে ওই দোচালার যে ঘরটা, মানে ওটাকে বাড়ি বলা যায় না, ঘরই বলা যায়, দোচালার ঘরটা তড়িঘড়ি করে সব সাফ সুতরা হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। তা আমি বললাম যে ঠিক আছে, আমার তার কোনো উপায় নেই, আমাকে তো থাকতে হবে ওখানে, কোনো উপায় নেই, যেহেতু আমাকে বলেই পাঠিয়েছে কলকাতা থেকে যে 6 মাস তো তোমাকে সার্ভিস ওখানে দিতেই হবে। তো একটা সময় ছিল কোনো রকম তাদের কথা অমান্য করলে তারা গ্রামীণ হাসপাতাল, মানে যেখানে মানে কি বলবো রাস্তা কাদা, লোক যাতায়াত করে না, এরকম গ্রামীণ হাসপাতালে ট্রান্সফার করে দিত। একটা সময় ছিল, আমি ঠিক সেই সময়টার কথা বলছি। আশা করি অনেকেই অনুমান করতে পারছো পুরো বিষয়টা, আর আমি খুলে বলতে পারছি না কেন আমাদের রুক্মিণী বোন যেহেতু বলেছে দিদিভাই এখনও পর্যন্ত আমি এই কাজের সাথে যুক্ত আছি, তুমি আমার নাম নিতে পারো, আমি তাতে ভয় পাই না। বাট এখন আমার জায়গাটা অনেকটা হাই লেভেলে চলে গেছে, তো সেই ভয়টা নেই যে এখন আমাকে অন্য কোথাও ট্রান্সফার করে দেবে, সেই ভয়টা নেই। যাই হোক, রুক্মিণী বলে যে আমি গেলাম সেই দোচালার ঘরে, গিয়ে আমার ব্যাগপত্র রাখলাম, একটা লাগেজ ছিল ছোট, লাগেজটা ওইখানেই একজন ছোট্ট একটি আয়া সে নিয়ে আসে হাতে করে। মানে ওদের দেখে মনে হচ্ছে ওরা সেরকমভাবে ট্রেনিং প্রাপ্ত না, কিছুই জানে না, বেসিক্যালি ওরা কিছুই জানে না, ওদের দেখে বোঝা যাচ্ছে। তবু মানে রয়েছে, যাক মানুষের সেবা তো করছে, হাতে করে শিখিয়ে নেব। যাই হোক, মেয়েটির সাথে আমার খুব ভালো একটা আলাপ হলো। মেয়েটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। ও আমাকে ডক্টর দিদি করে ডাকতো। আমি প্রিয়াঙ্কাকে বললাম, প্রিয়াঙ্কা তুমি এখানে কতদিন ধরে রয়েছো, এখানে কীরকম পেশেন্ট আসে, এখানে মোটামুটি মানুষ নিজেকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারে না মারা যায়? তখন বলল যে পেশেন্ট সেরকম আসে না, রুগী তো আসে না ডাক্তার দিদি, আর ওই রুগী আসলে সাপে কাটা। আর খুব বর্ষার সময়, ঠান্ডার সময় ছোট ছোট গ্রামীণ বাচ্চাদের জ্বর সর্দি কাশি, এছাড়া সেরকম রোগ ব্যাধি সেরকম কেউ আসে না। আমি বললাম হ্যাঁ, আসলে আমরা শহরের মানুষ তো, আমাদের ওখানে সব ভেজাল খাই, আমাদের ওখানে থেকে থেকে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। গ্রামের মানুষরা এত তারা পরিশ্রম করে, আমরা তো তার 1 গুণের মানে 1 গুণ তো দূরে, মানে 4 ভাগের 1 ভাগও করতে পারবো না। গ্রামের মানুষরা যেইভাবে সকাল একদম ভোর রাতে উঠে মানে খাটতে শুরু করে দেয়, মাঠে চলে যাচ্ছে, আর রাতের বেলা কেউ মোবাইল ঘাটে না, রাতের বেলা খুব তাড়াতাড়ি তারা শুয়েও পড়ছে, পর্যাপ্ত 8 ঘন্টা 6 ঘন্টা টানা ঘুমাচ্ছে। আর সত্যি কথা বলতে একটা পর্যাপ্ত 6 ঘন্টা কি 8 ঘন্টা ঘুমালে, আর ঠিকমতো যদি একটা শিডিউলের মধ্যে তুমি থাকো, পরিশ্রম করো, শরীরকে যদি খাটাতে পারো,
তাহলে কিন্তু সত্যি সত্যি মানে ডাক্তারের কাছে যেতে লাগে না, এই রোগ ব্যাধি এগুলো কিন্তু সত্যি হয় না। তো যাই হোক, এই কথা ওর সাথে বলছি, প্রিয়াঙ্কা আমাকে বলল যে ডক্টর দিদি আমি বাড়ি চলে যাব, আমি এখন বাড়ি যাব। তখন বিকেল বিকেল হচ্ছে। আমি তখন বললাম তাহলে আমি তো দেখলাম এরাও দুজন চলে গেল বাড়ি, তোমরা বাড়ি চলে গেলে পারে যদি রাতে এমার্জেন্সি কোনো কেস আসে, আমি তো গাইনো ডক্টর, তাহলে পরে আমার সাথে তো নিয়ে লাগবে। তো আমাকে তখন বললো দিদি একজন থাকে এখানে, ওই কাকাকে আপনি বললে কাকা খবর দিয়ে দেবে, আমরা কেউ এখানে থাকি না, আমরা সবাই সন্ধ্যার পর চলে যাই, পেশেন্ট তো নেই কেউ, তালা মারা থাকে। ভাবতে পারছো গ্রামীণ সেই হাসপাতালে আমাদের রুক্মিণী বোন, উনি একজন ডাক্তার, উনি গেছেন পরিষেবা দিতে, লোককে সেবা করতে। সেখানে উনি দেখছেন অফিসের মতো সন্ধ্যাবেলা গ্রামীণ হসপিটাল তালা দিয়ে যে যার মতো চলে যায়, কেউ থাকে না। কিছু যদি হয়, কেউ সাপে কাটলো বা কিছু প্রবলেম হলে, ওই গ্রাম তো খুব বড় না আর লোক সংখ্যা কম, চিৎকার চেঁচামেচি হয়, ওই লোকের মুখে মুখে জানতে পারে, তখন এসে তড়িঘড়ি করে ওই আবার হসপিটাল খোলে। এই হচ্ছে ওখানে নিয়ম। তো আমাদের রুক্মিণী বোন বলে আমি তো মহা জ্বালায় পড়লাম, এই রকমভাবে বাবা কোন হসপিটাল চালায়, আর সত্যি এটাই বলে গ্রাম। যাই হোক, রুক্মিণী বলে দিদি এবার ঘটনাটা শুরু হলো রাতের বেলা। আমি কি করব, আমাকে যিনি বয়স্ক মহিলা ছিলেন সুপার, উনি আমাকে একটা স্টোভ এনে দেয় আর দুটো হাঁড়ি কড়াই এনে দেয়, যেগুলো দেখে আমার সত্যি মানে একটু মন লাগছিল না যে আমিও ওগুলোতে কিছু রান্না করে খাই, কিন্তু আমাকে করে খেতে হবে, কারণ আমি ওখানে না জোম্যাটো পাবো না সুইগি পাবো, আমি কোনো কিছুই পাবো না, ওখানে অনলাইন কোনো কিছু নেই। তারপরে আমি ওখানে কোনো হোটেলও পাবো না, আমাকে ফুটিয়ে ভাত চাল ডাল খেতেই হবে। তা আমি প্রথম দিন সুপারকে বললাম যে দিদি আজকের দিনটা একটু ম্যানেজ করে দেন না, শরীরটা খুব টায়ার্ড লাগছে, আজকে পাচ্ছি না। ম্যাডাম আমাকে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার করে আনছি। আমি বললাম ঠিক আছে। যাকে একটু মনে কীরকম কিন্তু কিন্তু লাগছিল, কিন্তু কিছু করার নেই, উনি সুপার, তখন ওনার হাত ধরেই আমাকে সব কিছু ওখানে করতে হবে, শিখতে হবে, দেখতে হবে। যতই আমি ওনার থেকে অভিজ্ঞ, উনি হয়তো বয়সে আমার থেকে অনেকটাই সিনিয়র, বাট কাজের দিক থেকে আমি অভিজ্ঞ, কিন্তু তবুও আমাকে তো ওনার কথা শুনতে হবে। আর তখন আমার কাছে কিছু উপায় ছিল না, আমি দরজাটা বন্ধ করলাম, আমার দোতলা ঘরের দরজা বন্ধ করে আমি চুপ করে একটা শুধু কাঠের খাট রয়েছে, মানে চৌকি বিছানা অ্যাকচুয়ালি যেটা বলে, ওর মধ্যে বসে আছি। বাড়িতেও আমি কোনো সময় ওরকমভাবে থাকি না, তবে জানি জায়গা বিশেষ আমাদের ওরকম থাকতে হয়, কারণ আমরা তো মানুষের সেবা দিতে গেছি, আমরা তো 5 স্টার হোটেলে আইটিসি হোটেলে যাইনি যে এনজয় করতে গেছি, এরকম তো না। তা ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তা আমি চুপচাপ ওখানে বসে আছি। দরজাটা আমার দোতলা ঘরের কেউ এসে দুবার ঠক ঠক করে শব্দ করে। আমি বই পড়ছিলাম, হঠাৎ বললাম কে কে সুপার দিদি। আমি ভাবলাম যে সুপার দিদি বোধ হয় রাতের ডিনারটা আমার নিয়ে এসছে, কিন্তু গেল তো এই হাতে গোনা 10 মিনিট হবে, এর মধ্যে রান্না হয়ে গেল। যাকে আমি তড়িঘড়ি করে বিছানা থেকে পা বাড়িয়ে নিচে জুতো রাখা ছিল, জুতো পরে আমি দরজাটা খুললাম। দরজা খুলতেই আমি দেখলাম একটা বাচ্চা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আমার যে মানে রুমটা, মানে দোতলা যে আমার ঘরটা, ঘরের দুটো সিঁড়ি আছে উঠতে, সিঁড়ির নিচে যে উঠোন আছে মাটির উঠোন, কিন্তু আমি কিন্তু হসপিটাল চত্বরেই রয়েছি, এরিয়াটা পুরো হসপিটালের কাটা তার দিয়ে ঘেরা, পাঁচিল দিয়ে। আমি কিন্তু হসপিটালের ভেতরে আছি, হসপিটাল আগে, আমি পেছনে। তো আমি তখন বাচ্চাটাকে ডেকে বললাম এই তোর নাম কী রে? এত রাতের বেলা, বাইরে একটা আলো নেই, খুচুর খুচুর করছে অন্ধকার, চারপাশে ঝিঝি পোকার শব্দ,
তুই একা দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? শরীর খারাপ, কিছু বলবি? ছেলেটা ঠিক করে খুব মিষ্টি একটা হাসি হাসল। ছেলেটির পরনে একটা পোশাক নেই, বাচ্চা ছেলে, উলঙ্গ। ওর বয়স খুব জোর 5-5.5 বছর হবে। ছেলেটি আমাকে বলল, না, তোমায় দেখতে এসেছি। আমি বললাম, ও আচ্ছা, তুই খবর পেয়েছিস না তোদের গ্রামে নতুন ডাক্তার দিদি এসেছে, তাই দেখতে এসেছিস? ও আর কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি তখন ওকে বললাম, কি রে, তোর বাড়ি কোথায়? তুই এরকমভাবে এসেছিস, জানিস না জামা কাপড় পরতে হয়? মশা ধরছে তো তোকে, যা বাড়ি থেকে মাকে নিয়ে আয়। ছেলেটি বলল, আমার মা নেই। আমি বললাম, তাহলে বাড়িতে ঠাকুমা আছে, দাদু আছে, বাবা আছে, তোর দিদি বা দাদা কেউ আছে, তাকে নিয়ে আয়, যা। তোর বাড়ি কোথায়? তখন বললো, অনেক দূরে। আমার খুব অদ্ভুত লাগলো ওর কথাটা শুনে। গ্রামের পথ, একটাও লাইট নেই, সন্ধ্যার পরে পুরো ছমছমে একটা পরিবেশ। আর হসপিটালের ভেতরে যেহেতু আমি রয়েছি, একটা হসপিটালে একটা অন্যরকম একটা মানে গন্ধ বেরোয়, ঠিক আমি বুঝতে পারছি। কিন্তু ছেলেটি আমাকে বলছে যে আমার বাড়ি অনেক দূরে। আমার শোনা মাত্রই কিরকম একটা খটকা লাগলো, যে এইটুকুনি বাচ্চা একা একা আমার সাথে দেখা করতে এসেছে, বাড়ির লোক তাকে ছেড়ে দিল। আর সবথেকে বড় কথা, সন্ধ্যার সময় তো গ্রামের মানুষরা ঘুমিয়ে পড়ে, তাহলে বাচ্চাটা আমার কাছে এলো কি করে? আমি 7-5 ভাবছি, বাচ্চাটি দেখলাম পেছনে হাঁটছে, আমার দিকে তাকিয়ে পেছনে হাঁটছে। ওইটুকুনি একটা ছোট বাচ্চা। আমি ওকে বললাম, এই তোর নাম কি? এই পড়ে যাবি তো। ও দেখলাম আমার থেকে 7-8 পা ছোট ছোট পায়ে পেছনে যাবার পর অন্ধকারে মিশে গেল। কারণ ওখানটা পুরোটাই অন্ধকার, না আছে হসপিটালে একটা গেটের সামনে একটা মানে কি বলবো, একটা বাল্ব লাইট, মনে 100 পাওয়ারও না। পুরো ওই হসপিটালের চারপাশে গ্রামে একটা লাইট পর্যন্ত নেই, পুরো অন্ধকার, ঘুটঘুট করছে। আমি বাচ্চাটাকে বললাম, কি রে, কোথায় গেলি, পড়ে গেলি নাকি? আমি ছুটে গেলাম, দেখলাম বাচ্চাটা কোথাও নেই। দূর দূর পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত বাচ্চাটা নেই। আমি ভাবলাম, কি এক্ষুনি বাচ্চাটা দৌড়ে গেল কোথায়, কোন দিকে গেল, কিছু বুঝতে পারছি না তো। তারপর আমি তড়িঘড়ি করে আমার ওই দোতলার ঘরে আমি গেলাম। দোতলার ঘরে গিয়ে আমি তড়িঘড়ি করে আমার ব্যাগ থেকে আমি টর্চ বের করি। আমি জানি বেতনি গ্রামীণ হসপিটাল, হয়তো দূরে কোথাও থাকতে হবে, আসা যাওয়া করতে হবে সন্ধ্যাবেলা, কিন্তু জানতাম না যে হসপিটালের মধ্যেই থাকবো। যাই হোক, আমি টর্চটা বের করে সেই বাচ্চাটার খোঁজ করতে করতে ছুটলাম। আমি ছুটে যখন হসপিটালের গেটের কাছে গেলাম, অবাক হয়ে গেলাম, বলতে পারো চমকে উঠলাম দেখে যে হসপিটালের গেটটা চেন দিয়ে তালা দেওয়া, বাইরে দিয়ে। মানে সুপার যে দিদি সে রাতের খাবার আনবে বলে বেরিয়েছে, সে মানে তালা দিয়ে চলে গেছে। তাহলে রুগীরা আসবে কি করে? যদি কাউকে সাপে কাটে, যদি কারোর বাচ্চা প্রসব করাতে হয়, এটা কি নিয়ম? আসুক আজকে সুপার দিদি, যা বলার বলবো। এই ভাবতে ভাবতে আমি ফিরে আসছি আর ভাবছি, বাচ্চাটা গেল কোথায়? বাচ্চাটা তাহলে তালা দেওয়া যখন, ওইটুকুনি ছোট বাচ্চা হসপিটালে এই ভিতর থেকে বেরোলো কোথা দিয়ে? আবার মনে মনে ভাবলাম, মনে হয় কোথাও পাঁচিল টাচিল ভাঙা আছে, ওরা তো গ্রামেরই বাচ্চা, আসা যাওয়া করে, হয়তো জানে। আমি এসে আবার আমার রুমে চুপ করে দরজাটা বন্ধ করে বসে আছি। ঠিক 15-16 মিনিট পর আবারও গেটে ঠক ঠক করে দুবার
শব্দ, গেটে যেন কেউ নক করছে। আমি বললাম, কে গেটে, কে? সত্যি কথা বলতে মনে একটা চাপা ভয়, মুখে একটা উত্তেজনা, মুখের হৃৎপিণ্ডটা খুব জোরেই বুঝতে পারছি ভয়তে কাঁপছে, সারা শরীরে একটা শিহরণ হচ্ছে। কারণ কিছু একটা আমার শরীর আমাকে জানাচ্ছে যে রুক্মিণী কিছু হচ্ছে, যেটা ঠিক হচ্ছে না। তখন বাইরে গেটের সামনে দিয়ে আমাকে সুপার দিদি বলল, ডাক্তার দিদি, আমি তোমার রাতের খাবার এনেছি, একটু কষ্ট করে নিয়ে যাও। আমি বললাম, আসছি আসছি। জুতোটা পরে নেমে গিয়ে দরজাটা খুললাম। আমার দিকে হতাশা হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, এ কি, বাইরে দাঁড়িয়ে আছো কেন দিদি? আসো, ভেতরে এসো। সে ভেতরে আসলো। তার কাছে দেখলাম দুটো ছোট ছোট টিফিন কারি। আমি বললাম, বাবা, তুমি এত টিফিন কারিতে কি এনেছো? বলছে, কই, না না ডাক্তার দিদি, আমরা গরিব গ্রামের মানুষ, রুগী টুগি তো আসে না, সেরকম টাকা পয়সা সরকার যা পাঠায় ওই পাই, তোমার জন্য বেশি কিছু আনিনি। শহরের মানুষ তো, যতই হোক শহরের ডাক্তার, আমাদের গ্রামে না দিদি কেউ আসে না। যাও আগে দুজন এসেছিল, থাকতে পারিনি। আমি তখন বললাম, কেন থাকতে পারিনি কেন, কি হয়েছিল? শরীর খারাপ হয়েছিল, থাকতে পারিনি কেন? তখন আমাকে এসে বলল, না না, আসলে ওইসব বলা যাবে না, তুমিও চলে যাবে তাহলে। আমি বললাম, কেন আমি চলে যাব কেন, কি হয়েছিল? আমাকে বলো দিদি, কোনো অসুবিধা নেই, আমি কাউকে বলবো না, তুমি আমাকে বলো। বলছে, দিদি আমি তো তোমাকে বলতে পারবো না, এই রাতে বললে আমি আর বাড়ি ফিরতে পারবো না। আমি চমকে অবাক হয়ে হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, মানে বাড়ি ফিরতে পারবে না মানে? কিছু ভয়ঙ্কর ব্যাপার? কারণ আমরা জানি মানুষ যদি ভয় পায় তাহলে কিন্তু মানুষ বলে যে, বাবা ভূতের গল্প বলিস না বাবা, আমি শুনবো না, আমি বাড়ি যেতে পারবো না। তুমি কি এরকম কিছু বলবে ভয় পাওয়ার মতো? তখন আমাকে সুপার যে মাসি বলল, ডাক্তার দিদি তুমি থাকো না, তুমি থাকো, তুমি নিজেই বুঝতে পারবে, আমাকে বলতে হবে না। আমি তখন বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে নয় দেখা যাবে, যা হবে আমি বুঝে নেব, চিন্তা করতে হবে না। তুমি কি খাবার এনেছো আমাকে দাও তো। তখন সে মেঝেতেই আমাকে খাবারগুলো একটা কাপড় দিয়ে মুছে পেতে দেয়। কারণ সেরকম তো কিছু খাবার মতো কিছু নেই, মানে ওখানে তো শহরের মতো কিছু নেই। তা আমি খেতে বসলাম। তা দেখলাম আমার জন্য একটু ভাত, দুটো রুটি আর পাতলা একদম তেল তেলে চিকেনের ঝোল, মানে চিকেন কম আলু বেশি, চিকেনের ঝোল। আমি দেখে বললাম, এ কি গো, তুমি আবার মাংস ঠাংস রান্না করে এনেছো কেন, কি দরকার ছিল? তখন আমাকে বলল, দেখো ডাক্তার দিদি, তুমি আমাদের এখানে এসেছো বহু বছর আগে, তখন আমার ইয়াং বয়স, তখনই দেখেছিলাম পরপর দুই ডাক্তার, দুজন পুরুষ এসেছিল, তারা পালিয়ে গেছে। আমি বললাম, পালিয়ে গেছে? বলতে বলতে না আমি খাচ্ছি দেখে সুপার দিদি চুপ করে গেল। সুপার দিদি আমাকে বলল, নাও নাও ডাক্তার দিদি, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, আমি আর বেশি রাত করবো না, আমাকে তো বাড়ি ফিরতে হবে, আমি চলি, আর কিছু বলবো না, ওইসব তুমি কানে দিও না। আমি বললাম, তুমি চলে যাচ্ছ, তাহলে একটা কাজ করো, তুমি গেটটা একটু ভেজিয়ে দিয়ে যাও। যখন বেরিয়ে চলে যায়, দরজাটা যখন ভেজাচ্ছে, তখন মনে পড়লো বাচ্চাটির কথা বলি। আবার বলতে গিয়ে ভাবলাম, না, গ্রামের পথ এতটা যাবে, এমনি বলতে দেরি হয়ে গেছে, থাকবে, কালকে না সকালেই বলবো। তারপর কিন্তু সেই দিদি চলে যায়। আমি খেয়ে দিয়ে বাসনগুলো কোনো রকমে রাখি, ভাত আমি খাইনি, দেড়খানা রুটি আর দুটো আলু তুলে একটা মাংস ছিল, তাই দিয়ে খেয়ে নিই।
তবে রান্নাটা খুব ভালো হয়েছিল, পাতলা, একদম পাতলা ঝোল। রাতে শুয়ে আছি, হঠাৎ গেটে আবারও টোকা। আমার সারা শরীরে কিছু একটা হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি যে এইবার যে টোকাটা দিচ্ছে এটা কখনোই সুপার দিদি তো হতেই পারে না, নিশ্চয়ই এটা অন্য কেউ করছে। কি ব্যাপার, কিছু কি ভৌতিক ব্যাপার? এর জন্যই কি সুপার দিদি আমাকে বলতে বলতে থেমে গেল যে এর আগেও বহু বছর আগে দুজন পুরুষ ডাক্তার এসেছিল যারা পালিয়ে গেছে? তার মানে কি রহস্য কিছু আলাদা আছে? মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি। আমি কিন্তু রাতের বেলা না সাড়া দিয়েছি, না আমি উঠে দেখেছি। আমি ভাবলাম যা হচ্ছে হোক, আমি উঠবো না, দেখি কি হয়। কোনো রকমে ভয়ে ভয়ে, কোনো রকমে, ভয় তো মানুষ মাত্র, প্রতিটা মানুষই ভয় পায়। কোনো রকমে একটা সময় জানি না কখন যেন চোখ লেগে যায়, আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা সুপার দিদি এসে আমার দরজায় যখন টোকা দেয়, তখন আমি চোখ খুলে দেখলাম বাইরে তখনও অন্ধকার। আমি বললাম, কে? কারণ আমি সাহস করে কে কথাটা বলতে পেরেছি এই কারণে, আমি পাখির আওয়াজ, মানুষের গলার শব্দ শুনতে পাচ্ছি। আমাকে তখন গেটের বাইরে দিয়ে সেই ভোরের আলো ফুটছে, আমাকে বলল, ডাক্তার দিদি, আমি গো, সুপার দিদি তোমাদের, একটু বেরো, দেখো ভোর হয়ে গেছে তো, এখানে তো 10টার সময় আসলে হবে না, তোমাকে উঠে সকালবেলায় দেখতে হবে তো। দেখো, বহু বছর পর তুমি এসেছো এখানে ডাক্তারি করতে, তো দেখো দিদি, তোমাকে দেখতে কত গ্রামের লোক এসছে। আমি বললাম, আচ্ছা আচ্ছা। আমি চোখে চশমাটা পরে, তড়িঘড়ি করে চুড়িদার পরে, আমি নাইট ড্রেসটা চেঞ্জ করে বাইরে বেরোলাম। সবাই দেখছি আমাকে হাঁ করে তাকিয়ে রয়েছে, আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। আমি হঠাৎ তখন জিজ্ঞেস করলাম যে, তোমাদের বাড়ি কোথায় গো? সবাই বলল, ডাক্তার দিদি তুমি খুব ভালো ডাক্তার দিদি, এই তো আমাদের বাড়ি এখানে। কেউ বলছে আমাদের বাড়ি ওই নদীর পাড় আছে, নদীর পাড়ে। কেউ বলছে অশোক গাছ তলায় আমাদের গ্রাম। আমি তো কিছুই চিনি না। আমি তখন বলছি, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, মাঝে মাঝে তোমরা এসো, বুঝেছো? আরে বাবা, মাঝে মাঝে এসো, গল্প করবে, অনেক কিছু কথা তোমাদের শুনবো। তখন ওর মধ্যে একজন আমাকে বলল, হঠাৎ করে বলল, দিদি আসবো দিদি শহরের, তুমি তো কলকাতা থেকে এসছো দিদি, ডাক্তার দিদি, কলকাতা শহরের গল্প শুনতে আসবো। তোমাদের কলকাতায় নাকি মেট্রো রেল চলে, তারপর নাকি বড় বড় ট্রেন চলে, আবার নাকি শুনেছি ওখানে অনেক পার্ক আছে, সার্কাস হয়, আবার অনেক বড় বড় ঠাকুর হয়, আসবো। আমি বলছি, হ্যাঁ এসো। মনে মনে ভাবছি আমার জীবনযাত্রাটা কেমন আর ওদের জীবনযাত্রাটা কেমন, পুরোটাই আলাদা। তারপর তারা একে একে সবাই অন্ধকার থেকে যখন আলো ফুটছে, ভোরের আলো, তখন ওরা বলল যে, দিদি আমরা চলে যাই, আমাদের মাঠে যেতে হবে। আমি বললাম, তোমরা মাঠে যাবে? বললো, হ্যাঁ আমরা তো মাঠে যাচ্ছি এখন, দেখছো না আমাদের, দেখো পেছন করে পিঠ ঘুরিয়ে দেখালো গামছা বাঁধা রয়েছে ঠিক ব্যাগের মতো করে। আমি বললাম, গামছা বাঁধা, ওর মধ্যে কি খাবার আছে? বলছে, হ্যাঁ বাবা গেছে তো, বাবাকে খাবার দিতে যাচ্ছি, বাবা সকালবেলা খেয়ে গেছে, এখন ভোর হচ্ছে, বাবা এতক্ষণ মাঠে ঘুরেছে তো বাবার খিদে পেয়েছে, নিয়ে যাই গরম গরম খাবার। আমি বললাম, আচ্ছা। সকালে মানে বাবা পান্তা খেয়ে বেরিয়েছে 2:30-3টের সময়, আর যখন ভোরের আলো ফুটছে তখন বাবা এতক্ষণ রাতে কাজ করেছে অন্ধকার থাকতে, কারণ রোদ উঠে গেলে তো কাজ করা যায় না। তো আবার তারা যাচ্ছে, ভালো কথা। একে একে সবাই চলে গেল, সুপার দিদি, আমি, প্রিয়াঙ্কা বলে মেয়েটি আসে, আর আরেকটি মেয়ে ছিল। তখন আমি প্রিয়াঙ্কাকে বললাম, প্রিয়াঙ্কা একটা কাজ করবে তুমি? আমাকে বললো, হ্যাঁ দিদি বলো। আমি বললাম, প্রিয়াঙ্কা
আমাকে গরম গরম একটু লিকার চা খাওয়াবে। আমার সকালবেলা লিকার চা খাওয়াটা হ্যাবিট তো, চিনি দেবে না। তখন বললো আচ্ছা দিদি, আমি করে দিচ্ছি। ও দেখলাম একটা ব্যাগের মধ্যে কিছু চাল, কিছু আলু, ডাল, একটা ছোট্ট তেলের শিশি নিয়ে এসছে। আমি বললাম তুমি এগুলো কেন এনেছো? তখন বলল না না, আমাকে সুপার দিদি বলেছিল এনে দিতে। আমি বললাম আচ্ছা। তখন সুপার দিদি ওখানে ছিল না। আমি সুপার দিদিকে খোঁজ করতে সুপার দিদি দেখলাম আমার বাড়ির পেছনটায়, যেখানটা আমি রয়েছি হসপিটালের ভেতরে, পেছনে অনেক গাছপালা রয়েছে, ওখানে বেশ কিছু ফুল গাছও আছে। ওখানে দেখলাম কিছু পরিষ্কার করছে। আমি তখন বললাম ওখানে তুমি কি পরিষ্কার করছো? এখন ভোরের আলো ফুটুক, আগে চারপাশটা আলোকিত হোক, তারপর নয় পরিষ্কার করো, সাপ খুব থাকলে তো কামড়ে দেবে। তখন বলল ও সাপে আমাদের কাটে না, গ্রামের মানুষ তো, ওরা আমাদের গায়ে গ্রামের গন্ধ পায়। সাপও জানে আমার মতনই এরা মাঠে ঘাটে বাস করে, সাপে আমাদের কাটে না। আমি আর কথা বাড়ালাম না। যাই হোক, কোথাও যেন মনটা খুব খারাপ লাগছে। বাড়িতে ফোন করে কথা বললাম বাড়ির লোকের সাথে। সবাই জিজ্ঞেস করলো জায়গাটা কেমন, একদিন ভিডিও কল করে দেখাস। এতটাও ওখানে ইন্টারনেট নেই যে আমি ভিডিও করতে পারবো, কারণ হসপিটাল থেকে আমাকে হেঁটে অনেকটা এসে সেই অশোক গাছতলায় যেখানে গ্রাম, ওইখানে আমাকে এসে বাড়ির লোকের সাথে কথা বলতে হতো। রাত বিগতে যদি বাড়াবাড়ি কিছু হয়, বেগতিক বা কোনো কিছু বিপদ, আমি ফোন করে সাহায্য পাবো না। সেই বুঝে আমি সেই যে মাসি ছিল, সেই যে সুপার দিদি, আমি সুপার দিদিকে বললাম দিদি তুমি একটা কাজ করো তো, আমাকে একটা মানে অস্ত্র দিও, রাতের বেলা একা থাকি তো। তখন আমাকে হেসে বলল ও ডাক্তার দিদি, আমাদের এখানে চোর ডাকাতের ভয় নেই, গ্রামের মানুষরা খুব ভালো মনের হয়, তুমি ভয় পাচ্ছ কেন? যদি তোমার অসুবিধা হয় তাহলে প্রিয়াঙ্কাকে বলবো তোমার সাথে নয় রাতে থাকবে। আমার শুনে বুকের ভিতরে সত্যি যেন একটা নতুন প্রাণ আসলো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তুমি আজ থেকেই বলো ও আমার সাথে থাক। বলল আচ্ছা ঠিক আছে। প্রিয়াঙ্কা সেদিন সন্ধ্যাবেলায় আমার কাছে চলে আসে। আসার পর ওকে বললাম তোকে আমি এক্সট্রা টাকা দেবো, তুই আমার জন্য একটু রান্না কর। বলল ঠিক আছে। আমি বললাম আমি একা খাবো না, দুজনে মিলিত হয়ে খাবো। বলল ঠিক আছে। এরম করে মাসখানিক চলল। অনেকটা মানুষের সাথে গ্রামের পরিচয় হয়ে গেছে, নানা দিকে ছোটাছুটি যাওয়া আসা বেশ ভালো মতো চলছে। এমনকি একটা সময় এমন হয়ে দাঁড়ালো, গ্রামের মধ্যে যদি কারোর বাচ্চার জন্মদিন থাকতো, অন্নপ্রাশন থাকতো, বা বাড়িতে কোনো রকম পুজো, আমাকে এসে নেমন্তন্ন করতো যে ডাক্তার দিদি আজকে আমার ছেলের জন্মদিন, তুমি কিন্তু যাবে। আবার না গেলে তারা কিন্তু হসপিটালে বয়ে বাড়ি থেকে আসতো আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এক মাসে খুব ভালো তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, যেটা আমি আজও ভুলতে পারি না। আমাদের রুক্মিণী বোন জানায় যে দিদি ভাই একদিন আমার সাথে এরম কিছু ঘটবে আমি কোনোদিন ভাবিনি। আমার কর্মজীবনে 3টে বছর কলকাতায় আমি খুব নামি একটি হসপিটালে কাটিয়ে গেছি। হ্যাঁ, ছোটোখাটো রাতের বেলা ভয়, কাজ ছমছম, হঠাৎ করে কেউ না থাকায় শব্দ, পাশ থেকে কেউ চলে যাওয়া, এইগুলো অনেক অনুভব করেছি। কিন্তু সেই দিন প্রিয়াঙ্কার মামার বিয়ে ছিল। প্রিয়াঙ্কা 3 দিন ধরে আমার সাথে আর থাকে না, আমি একাই থাকি। সেই যে বাচ্চাটার কথা শুরুতে ঘটনার বলেছিলাম, সেই বাচ্চাটা যেদিন প্রিয়াঙ্কা 3 দিন হয়ে গেছে আমার কাছে নেই, রাতের বেলা তখন 2:30 বাজে, মোবাইলটা আমার বালিশের বাঁ সাইডে পড়ে আছে, আমি ঘুমাচ্ছি। খুব ঠান্ডার সময়টা ছিল, বাইরে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা, গায়ে মুড়ি দিয়ে, মাথায় মুড়ি দিয়ে আমি ঘুমাচ্ছি। হঠাৎ আমার দোচালা সেই যে ছোট্ট একটি ঘর,
ওই ঘরে কেউ যেন এসে খুব জোরে জোরে গেটের মধ্যে আওয়াজ করছে। আমি বললাম, কে এত রাতে? আমি সাড়া দিয়ে উঠে গেলাম, কারণ হয়তো প্রথম প্রথম হলে এত রাতে আমি উঠে যেতে পারতাম না, কারণ একটা মাস থাকার পর গ্রামের মানুষগুলোর প্রতি একটা আন্তরিকতা, একটা ভালোবাসা মন থেকে হয়ে গেছিল। জানি হয়তো কেউ এসছে, কারণ আমি নিয়ম করে দিয়েছিলাম যে হসপিটালের যে বাইরে একটা গ্রিলের বড় গেট আছে, সেটা যেন খোলা থাকে, লোকের অসুবিধা সুবিধায় তারা যেন এসে আমায় ডাকতে পারে। তো সেটা খোলা, আমি জানি হয়তো কোনো পেশেন্ট এসছে। আমি তড়িঘড়ি করে বিছানা দিয়ে নেবে জুতোটা পরে কোনো রকম চাদর মুড়ি দিয়ে দরজাটা খুললাম। খুলতে দেখলাম ঠিক প্রথম দিন যেইখানে বাচ্চাটা দাঁড়িয়েছিল, ঠিক সেইখানে সেই বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক রাত 2:30-এর সময় খালি গায়ে, যেরকম আজ থেকে 1 মাস আগে দেখেছিলাম। আমি তখন বললাম, কিরে, এতদিন পর এত রাতে, কিরে তোর বাড়ির লোক নেই, তুই একা কি করছিস, কি হয়েছে? বাচ্চাটি আমাকে দেখছে, কোনো কথা বলছে না, দেখছে। হঠাৎ করে একটা সেকেন্ডের মধ্যে এমন কিছু হলো, আমার আর কিছু মনে নেই। আমি দেখলাম বাচ্চাটি ওই উঠোনে, মাটির উঠোন থেকে ছুটে আমার দিকে আসছে। যেই টনিক ওকে ওই শরীরে অত কুয়াশার মধ্যে, গ্রামে এমনি ঠান্ডা বেশি পড়ে শহরের তুলনায়, ছুটে আমার দিকে আসছে, ওর মুখের ভঙ্গিমাটা পুরোটাই আলাদা। একটা ছোট 5.5 বছর, 5 বছরের বাচ্চার মুখ, চোখ, তার চেহারা এরকম হতে পারে না। আমি বুঝতে পারলাম ওর মধ্যে কীরকম যেন একটা ধাক্কা লাগলো। আমি ছিটকে ঘরের ভেতর দিকে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। আমি যখন আমার হুঁশে আসলাম, তখন আমি আমার কলকাতার আমার বাড়িতে হাওড়া আন্দুলের আমি ফ্ল্যাটে শুয়ে আছি। আমার মা, আমার বাবা আমার সামনে মাথার বসে আমাকে দেখে বলছে, কিরে মনা, রুক্মিণী, তুই তুই চোখ খুলেছিস মা? আমি বললাম, আমি চোখ খুলেছি মানে? মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি উঠে বসতে গেলাম, আমাকে বাবা বলল, তুই শুয়ে থাক, তুই শুয়ে থাক। পরে আমি বাবার কাছে জানতে পারলাম, আমি 17 দিন ধরে আমি আন্দুলের আমার হাওড়ায় মা বাবার ফ্ল্যাটেই আমি রয়েছি। আমি ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম, চিকিৎসা ভালো না বলে ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দেয়। ওখান থেকে তড়িঘড়ি করে গ্রামের লোকরাই ধরে, কোনো রকমের সুপার দিদি ছিল, খবর দেয়, কলকাতায় নিয়ে এসে আমাকে হসপিটালে রাখে। ওখান থেকে বাবা মা নার্সিংহোমে দেয়। নার্সিংহোম থেকে বলে যে আমি কোমায় চলে গেছি, আমাকে ওখানে রেখে কোনো লাভ নেই, বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো হোক, কোনো দিন নিশ্চয়ই জ্ঞান আসবে। আমি পরে যখন এই বিষয়টা বলি, আমাকে আমার বাবা, একজন পাঞ্জাবি, উনি একজন বিশাল বড় মানে তন্ত্র সাধনা করেন, ওনার কাছে নিয়ে যান। উনি তখন বলেন যে তোমার মেয়েকে একটা বাচ্চার আত্মা, অ্যাকচুয়ালি ওটা যে বাচ্চা দেখছিলাম ওটা কোনো বাচ্চা না, ওটা একজন বড় একজন মানুষ বাচ্চার বেশ ধরে আমার কাছে আসতো। ওটা কোনো বাচ্চা না, ও আমার শরীরে চলে এসেছিল, মানে আমাকে পজেস্ট করেছিল। এখন আমি কলকাতাতেই আছি, ভালো আছি, আমি অনেকটা উপরে চলে গেছি, আমার কর্মক্ষমতা, আমি খুব ভালো আছি সেই সব নিয়ে। কিন্তু সেই গ্রামের মানে মানুষগুলোকে না, সাদা মাতা মানুষগুলোকে আমি কোনোদিন ভুলতে পারবো না। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগে? দারুণ না? আমার খুব ভালো লেগেছে। তো চলো, অনেকটা বড় হয়ে গেছে, এখন তোমাদের আমি কমেন্টটা পড়ে নিই কালকের ঘটনা। আর হ্যাঁ, কালকে তোমরা বলেছো 2টো ঘটনা খুব ভালো লাগলো। আদৌ তোমরা অনেকেই লিখেছো, কিন্তু আমি কালকে তো 2টো ঘটনা শেয়ার করিনি, কালকে আমি 3টে ঘটনা শেয়ার করেছি। তাহলে আর একটি ঘটনা ভালো লাগেনি তোমাদের? না তোমরা 2টো ঘটনা শুনেছো কে জানে। যাই হোক, কালকে যে দিদিভাই আমাদের কাশ্মীরের ঘটনা
শেয়ার করেছিল। দিদিভাই আজকে আমাকে মেসেজ করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে। দিদিভাই বলছে, এত সুন্দর করে বোন তুমি বলেছো, হয়তো এরকমভাবে আমি তোমাকে বলতে পারিনি। এত সুন্দর করে বলেছো, মনে হচ্ছে যেন জল জ্যান্ত, মানে সেই জায়গাটা যেন ফিল করছি। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আসছি, দেখা হবে কালকে কিন্তু 2টো করে টাইমে। এক হচ্ছে দুপুর 3টে, রাত 10:30টায়। সবাই খুব ভালো থেকো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।